আজ আমি কবরস্থান থেকে ফিরে এসেছি। ঠান্ডা হাওয়া সেই নির্জন জমির গাছগুলোকে এমনভাবে দুলিয়ে দিচ্ছিল যেন কোনো অদৃশ্য হাত তাদের গলা মটকে দিচ্ছে। আমি আবার সেই পুরনো কবরের সামনে দাঁড়িয়েছিলাম, যার উপর লেখা ছিল জেনিফার মিলার, 1985-2004। সেই কবরের নিচে কিছুই নেই, না কোনো লাশ, না কোনো হাড়, শুধু খালি মাটি। আর সেই মাটির নিচে গচ্ছিত রয়েছে শুধু একটি জিনিস, আমার বুকের বোঝা, যা আজও সেখানেই পড়ে আছে। আমি প্রতি বছর তার কবর দেখতে যাই, কিন্তু হয়তো আজ ছিল শেষবার। কারণ প্রতি বছর একটি রাত, হ্যাঁ ঠিক এক রাত, এক ভয়ঙ্কর আওয়াজ দানবের মতো আমার ভিতর গর্জে ওঠে আর আমাকে টেনে নেয় সেই মিনেসোটার উত্তর দিকের ঘন জঙ্গলে। 2004 সালে সে ভৌতিক রাতের কথা মনে পড়লে আজও আমার রক্ত ঠান্ডা হয়ে যায়। এই কারণেই আমি ঠিক করেছি আমি আর কখনো জেনিফারের কবরের কাছে যাব না। আমরা ছিলাম 4 জন, আমি, জাস্টিন, আমার বন্ধু জ্যাকব আর আমাদের গার্লফ্রেন্ড জেনিফার ও ক্যাটলিন। মিনেসোটার উত্তর দিকের সেই জঙ্গল, যেখানে সূর্য ডুবলেই মনে হয় রাত মাটির উপর নেমে এসেছে। চারদিক জুড়ে শুকনো নুড়ি নুড়ি লম্বা গাছ, যেন কোনো মৃত সৈনিক লুকিয়ে দাঁড়িয়ে আছে। শুরুতে সব ভালোই ছিল। জেনিফার হাসছিল, ক্যাটলিন মোবাইলে ভিডিও করছিল, কিন্তু জ্যাকব বারবার জঙ্গলের দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল ও যেন কিছু দেখছে। আমি জিজ্ঞেস করলাম, কি দেখছো ওদিকে? জ্যাকব ফিসফিস করে বলল, জাস্টিন, আমরা এখানে একা নই। আমি মজা করে হেসে ফেললাম, কিভাবে একা হব? আমরা তো 4 জন। কিন্তু আমার হাসি তার মুখের ভয় সরাতে পারল না। অন্ধকার বাড়তে লাগলো। আমরা আগুন ধরালাম, বিয়ার খুললাম, মিউজিক চালালাম, হাসি খুশি সময় শুরু হলো। কিন্তু এরপর ধীরে ধীরে জঙ্গলের শব্দ বদলেতে শুরু করলো। দূর থেকে মাঝে মাঝে দৌড়ে আসা পায়ের শব্দ, আর আমরা দৃষ্টি ঘোরাতেই সেটা হঠাৎ থেমে যেত। প্রায় রাত 11টার দিকে জ্যাকব আমার কাঁধে হাত রাখল। তার চোখ বিস্ফারিত। জাস্টিন, সে বলল, আমার দাদি সবসময় বলতো ওয়েন্ডিগো সত্যি আছে, আর এই পুরো এলাকা এটাই তাদের জায়গা। তারপর সে তার ব্যাগ থেকে একটি নোটবুক বের করে আমাকে দিল। প্রথম পাতায় বড় হরফে লেখা ওয়েন্ডিগো, নিচে কাঁপা কাঁপা লেখায়, এক ভয়ঙ্কর দানব যার খিদে কখনো মেটে না। সে তোমার পরিচিত মানুষের রূপ ধরে তোমাকে ফাঁদে ফেলে, তারপর হত্যা করে আর খেয়ে ফেলে। আমি আবার হেসে ফেলতে যাচ্ছিলাম, ঠিক তখনই খচ করে ডালের ভাঙার শব্দ শোনা গেল। আমরা সবাই চুপ। টর্চ ঘোরালাম, কিছুই নেই। শুধু এতটাই গভীর নীরবতা যে নিজেদের শ্বাস গতি পর্যন্ত শোনা যাচ্ছিল। তখনই জেনিফার চিৎকার করে ডাকল, হে গাইস, এখানে আসো। আমরা দৌড়ে টেন্টে ফিরলাম, আর সেখানে গিয়ে আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। টেন্ট পেছন দিক থেকে ছেঁড়া, যেন কোনো তীক্ষ্ণ নখ টেনে চিরেছে। জেনিফার নেই, শুধু তার লাল স্যান্ডেল, আর সেই লাল কি রং? রক্তও হতে পারে। ক্যাটলিন চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। জ্যাকব পাগলের মতো চেঁচাতে লাগলো, এখনই চলে যেতে হবে, নইলে আমরা শেষ। আমি বললাম, না, জেনিফারকে রেখে আমরা যাব না। জ্যাকব গর্জে উঠল, জেনিফার আর ফিরবে না, এখান থেকে চলো। ঠিক তখনই আবার সেই আওয়াজ, গাইজ হেল্প মি। এইবার কণ্ঠটা ঠিক জেনিফারের, কিন্তু শুনলেই বোঝা যায় এটা জীবিত মানুষের নয়, মৃত কোনো কিছুর অনুকরণ। আমাদের রক্ত জমে গেল। আমরা অজ্ঞান ক্যাটলিনকে তুলে নিয়ে দৌড়াতে লাগলাম। ছায়াগুলো আমাদের সামনে পিছনে দোলছিল, আর পিছন থেকে কণ্ঠ ভেসে আসছিল, জাস্টিন, আমাকে ফেলে যেও না। এটা যেন আমার মাথার ভেতর থেকে আসছিল। জ্যাকব চিৎকার করে বলল, পিছনে তাকাবে না, দৌড়া যাও। কিন্তু আমি মানুষ, আমি ভুল করলাম। আমি পিছনে তাকালাম, আর যে দৃশ্য দেখলাম, আমার ভেতরটা বরফের মতো হয়ে গেল। গাছের মাঝে দাঁড়িয়ে আছে লম্বা কঙ্কালসার শুকনো মাংস টানটান এক ভয়ঙ্কর জীব। তার চোখ জ্বলন্ত লাল, তার মুখে ঝুলছে মানুষের চামড়া। জেনিফারের মুখ।
হ্যাঁ, সে জেনিফারের মুখ কেটে নিজের মুখে মুখোশের মতো আটকে নিয়েছে। আর সেই ভয়ঙ্কর মুখে জেনিফারের কণ্ঠে বলছে, জাস্টিন, আমাকে ফেলে কোথায় যাচ্ছ? তার কণ্ঠে দুটো শব্দ ছিল, একটা জেনিফারের আর একটা দানবীয়। দুটো মিলেমিশে এক অসহ্য বিকৃত আওয়াজ তৈরি করছিল। আমি স্থির হয়ে যেতাম যদি ঠিক তখন জ্যাকাব আমার হাত না ধরে টানত। আমরা দৌড়ে গাড়িকে পৌঁছালাম। জ্যাকাব কোনোভাবে গাড়ির চাবি লাগাতে লাগলো। তার হাত কাঁপতে কাঁপতে বারবার চাবি পড়ে যাচ্ছিল। ইঞ্জিন স্টার্ট হলেই মনে হলো বেঁচে গেছি, কিন্তু ঠিক তখনই ধাড়াম গাড়ির পিছনে কিছু আঘাত করলো। আমরা ঘাড় ঘুরিয়ে দেখলাম গাড়ির পিছনে 3টি গভীর লম্বা নখের দাগ, আর সেই দানবটি পিছনে দাঁড়িয়ে। তার মুখে এখনও ঝুলছে জেনিফারের ছিন্ন চামড়া। জ্যাকাব তৎক্ষণাৎ গাড়ি ছুটিয়ে দিল। আমরা বারবার রিয়ার ভিউ মিররে তাকাচ্ছিলাম, যদি সে দানব আমাদের পিছু নেয়। কিন্তু না, সে সেখানে দাঁড়িয়েই আমাদের দূরে চলে যেতে দেখছিল। তার লাল চোখ অন্ধকারের মধ্যেও জ্বলে উঠছিল। কোনো মতে আমরা শহরে পৌঁছালাম। পৌঁছে গিয়ে পুলিশকে সব বললাম, কিন্তু পুলিশ আমাদের কথায় বিশ্বাসই করল না। তারা বলল, তোমরা কোনো সাধারণ প্রাণী দেখেছ, নেশার কারণেই সেটা তোমাদের কাছে ভৌতিক লেগেছে। আমরা জেনিফার সম্পর্কে বললাম, তার নিখোঁজ হওয়া নিয়ে বললাম, তবুও কেউ বিশ্বাস করল না। জেনিফার আর কখনো পাওয়া গেল না, না তার দেহ, না কোনো হাড়, শুধু তার লাল স্যান্ডেল, যা আজও সেই জঙ্গলে পড়ে আছে। সময়ের সঙ্গে সব বদলে গেল। ক্যাটলিন নেশায় ডুবে মারা গেল। জেকব, তার ঘরে পাখায় ঝুলে মৃত পাওয়া গেল। আর আমি আজও ভয়ের ছায়ায় বেঁচে আছি। আমি প্রতি বছর জেনিফারের সেই খালি কবরের সামনে যেতাম, যার নিচে জেনিফার ছিলই না, শুধু আমার অপরাধ বোধ। মানুষ বলে ওয়েন্ডিগো নাকি শুধুই গল্প, কিন্তু যদি এটা গল্পই হয়, তাহলে জেনিফার কোথায় গেল? কেন সেই রাতের দানব জেনিফারের কণ্ঠে ডাকছিল? কেন তার মুখে ঝুলছিল জেনিফারের ছিন্ন মাংস? এটা কি বাস্তব ছিল, নার্ভের ভুল, নাকি নেশাজনিত ভ্রম? আজও আমার কানে বাজে সেই কণ্ঠ, জাস্টিন, মেরি মাদত করো, মুঝে ছোড়কার মত যাও। কিন্তু আমি জানি ওটা জেনিফার না, ওটা সেই দানব। সেই আজও আমার মাথায় বাস করে। আজও কবরস্থান থেকে ফিরতে ফিরতে জঙ্গলের গাছের মাঝে জেনিফারকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। কিন্তু আমি নিশ্চিত সে জেনিফার ছিল না। দ্বিতীয় চরিত্র বিক্রমের গল্প, প্রায় 10 বছর আগের ঘটনা। আজও সেই রাত মনে পড়লে বুক কেঁপে ওঠে। আমি বহুবার এই কাহিনীকে হালকা করে বলেছি, যেন লোকজন এটাকে অ্যাডভেঞ্চার ভাবে, কিন্তু সত্যিটা বলতে গেলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। সেই ট্রিপ ছিল ক্যানাডার ওয়েলস এলাকার ঘন জঙ্গলে। জঙ্গলটা এতটাই নীরব, ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে ছিল যে নিজের শ্বাসও শব্দ মনে হচ্ছিল। প্রথম দিন ঠিক ছিল, আগুন জ্বালালাম, রান্না করলাম, গান শুনলাম, সব কিছু স্বাভাবিক। কিন্তু দ্বিতীয় রাতেই জঙ্গল তার সত্যিকারের রূপ দেখিয়েছে। রাত 2:30 নাগাদ এক অদ্ভুত গুনগুন শব্দে আমার ঘুম ভেঙে যায়। শব্দটা এত সুরেলা ছিল যেন কোনো পেশাদার গায়ক গাছের মাঝে দাঁড়িয়ে গান করছে, কিন্তু আশেপাশে তো কেউ নেই। আমি নিজেকে বুঝালাম হাওয়া হবে, ডালপালায় শব্দ তৈরি হচ্ছে, কিন্তু না। গুনগুন শব্দ ক্রমেই আমার টেন্টের আর পাশে ঘুরতে লাগলো। মনে হলো কোনো বুদ্ধিমান শিকারী তার শিকারকে প্রলুব্ধ করছে। আমার বুক ধুকভুক করতে লাগলো। আমি ভয় নিয়ে টেন্টের চেন খুলে বাইরে তাকালাম। এক মুহূর্তেই শব্দ থেমে গেল, যেন কেউ পজ বাটন চাপল। চারদিকে মরাভাব নীরবতা। আমি কাঁপা গলায় বললাম, কে সেখানে? বেরো যা। কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর আবার সেই গুনগুন, এবার আরও কাছে, আমার টেন্টের ঠিক পিছন থেকে। কাঁপতে কাঁপতে আমি টর্চ হাতে এগোলাম। পাতায় পড়তেই গুনগুনটা আরও কাছে এলো, এবং ঠিক তখনই এক গাছের আড়াল থেকে ওটা বেরিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। আমি জীবনে এমন কিছু কখনো দেখিনি। 8-9 ফুট লম্বা, হাড়ের ওপর শুকনো পচা মাংস টান টান হয়ে লেগে আছে। লম্বা হাত, বাঁকা আঙুল, ধারালো নখ, পায়ের নিচে শুকনো রক্ত জমে আছে।
চেহারাটা যেন মানুষ আর পশুর মরদেহ জোড়া লাগিয়ে বানানো ভয়াবহ মুখোশ। চোখ দুটো লাল, কিন্তু মানুষের নয়। আর সেই চোখে একটাই জিনিস ছিল, ক্ষুধা। সে ঠিক যেভাবে শিকারী তার শিকারকে দেখে, সেভাবেই আমাকে দেখছিল। তখন যা ঘটল, তারপর থেকেই আমি আজও শান্তিতে ঘুমোতে পারি না। সে আমার নিজের কণ্ঠে গান গাইতে শুরু করল। আমার নাম ডাকছিল, বিক্রম, বিক্রম। একদম আমারই মতো কণ্ঠ, শুধু একটু ভাঙার টেনে বলা। সে এক পা এগোতেই তার নখ থেকে রক্ত টপটপ করে পড়ল। সে এমনভাবে হাসল যে আমার বুকের ভিতরটা জমে গেল। তার ঠোঁট ছিল না, ফাটা গাল আর খোলা হাড় দেখা যাচ্ছিল। আমি প্রাণ বাঁচাতে দৌড় দিলাম। টর্চ পড়ে ভেঙে গেল, কাছে পা ঢুকল। তারপরও থামেনি। পিছন থেকে তার ভারী ঠান্ডা শ্বাস আমার ঘাড় ছুঁয়ে যাচ্ছিল। যে কোনো মুহূর্তে সে আমাকে টেনে নিয়ে যাবে, এমন অনুভূতি হচ্ছিল। আমি জানতাম, এক মুহূর্ত থামলেই মৃত্যু নিশ্চিত। আমি শুধু দৌড়াচ্ছিলাম, অন্ধকার ঠান্ডা রক্তাক্ত পথে। পিছন থেকে সেই দানবের ছায়া আমার পিছু নিচ্ছিল। দৌড়াতে দৌড়াতে আমি জঙ্গলের ভেতর অনেক দূর চলে গিয়েছিলাম। হাঁপাতে হাঁপাতে মনে হচ্ছিল এবার যেন বুক ফেটে যাবে। আমি একটা বড় গাছের আড়ালে লুকিয়ে বসে পড়লাম। হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল শব্দটা বাইরে বের হয়ে গিয়ে ওর দৃষ্টি আমার দিকে টেনে নেবে। চারপাশের জঙ্গল হঠাৎ যেন মৃতপ্রায় হয়ে গেল, পুরো নিস্তব্ধ, যেন মৃত্যু নেমে এসেছে। বাতাস পর্যন্ত বইছিল না, চারদিক নিথর। কোনো পাখির ডাক নেই, কোনো পাতার নড়াচড়া নেই। ঠিক তখনই আমার কানের একেবারে পেছনে, এত কাছে যে তার নিঃশ্বাস আমার কান স্পর্শ করছিল, একটা শব্দ ভেসে এলো। আমি চমকে উঠে আবার দৌড়ালাম। সে আমার আশেপাশেই ছিল, আমার ভয়ে নিয়ে খেলছিল। 2 ঘন্টা ধরে আমি গাছের আড়ালে লুকোতে লুকোতে দৌড়াতে থাকলাম। শেষ মুহূর্তে মনে পড়ল আমার গাড়ির চাবি আর ফোন তো টেন্টে পড়ে আছে। ফোন ছাড়া, গাড়ির চাবি ছাড়া আমি যেদিকেই পালাই না কেন, জঙ্গল আমায় বাইরে বের হতে দেবে না। আমি হাঁসফাঁস করতে করতে রাগড়াতে রাগড়াতে টেন্টে ফিরে এলাম। টেন্টের ভেতর মুখ ঢুকিয়েই শরীর ঠান্ডা হয়ে গেল। ভেতরে সব জিনিসপত্র ছড়ানো, বিক্ষিপ্ত। আর কোণের দিকে একটা কালো ছায়া বসে আছে, এমনভাবে যেন সে জানতো আমি ফিরে আসব। ও আমার ওপর ঝাঁপিয়ে পড়ার আগেই আমি দ্রুত গাড়ির চাবি তুলে নিয়ে আবার দৌড় দিলাম। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো সেই ভয়ানক গর্জন, যে গর্জনে মাটি পর্যন্ত কেঁপে উঠল। সে এবার দৌড়াতে শুরু করেছে পেছনেই। তার দৌড়ের শব্দ এমন যেন 1000টা হাড় একসাথে ভাঙছে। আমি হোঁচট খেতে খেতে গাড়ির কাছে পৌঁছালাম। দরজায় লাফিয়ে উঠে জোরে বন্ধ করলাম। পরের মুহূর্তেই সে গাড়ির পেছনে এসে পৌঁছালো। এক বিকট আঘাত করল গাড়িতে, এত জোরে যে ছাদটা একেবারে ভিতরের দিকে বেঁকে গেল। কাঁচগুলো কেঁপে উঠল। আমি সিটের নিচে গুটিসুটি মেরে মুখ চেপে ধরে নিঃশ্বাস আটকে রইলাম। ও গাড়ির চারপাশে ঘুরতে লাগলো, কখনো ডান দিকে নখ আঁচড়ালো, কখনো বাঁ দিকে, কখনো ছাদে চড়াও হলো। পরে গাড়ির সামনে গিয়ে মাথা নিচু করে এক ভয়ঙ্কর দাহাড় দিল। সেই দাহাড় মানুষেরও নয়, পশুরও নয়, তার চেয়েও ভয়াবহ কিছু। তারপর হঠাৎ সব শান্ত। সারা রাত আমি সেই পচকে যাওয়া গাড়ির ভেতর নিঃশ্বাস চেপে এক বিন্দু না নড়ে বসেছিলাম, আর সে গাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছিল। আমি জানতাম একটুও নড়লে বুঝে যাবে আমি ভেতরে আছি, আর একবার বুঝে গেলে সে আমাকে বাঁচতে দেবে না। ভোরের আলো ফুটতেই সাহস করে বাইরে তাকালাম। গাড়ির গায়ে বিশাল বিশাল নখের দাগ, কিছু জায়গায় রক্ত, মাটিতেও টেনে নেওয়ার মতো আঁচড়ের দাগ। চারপাশে কিছু হাড় পড়ে আছে, হয়তো কোনো মানুষের আঙুল। আমার মাথার ভেতর যেন একটা কণ্ঠ বলল, এই জায়গা থেকে এক্ষুনি পালাও, পেছনে তাকাস না। আমি গাড়ি স্টার্ট করার চেষ্টা করলাম, কিন্তু গাড়ি স্টার্ট নিল না। তাই পায়ে হেঁটেই শুরু করলাম।
ছুটতে ছুটতে রাস্তা ধরে এগোতে লাগলাম। মাঝে মাঝে পেছন ফিরে দেখি সে আসছে কিনা। রোদ ওঠায় মনে হচ্ছিল আমি অন্তত এখন নিরাপদ। দূর থেকে যেন কখনো তার গর্জন শুনতে পাচ্ছিলাম, অথবা হয়তো ওটা আমার ভয়েরই প্রতিধ্বনি। একটু পরে রাস্তার উপরে একটা পুলিশ পেট্রোল কার দেখা গেল। আমি সব কিছু তাদের বললাম। তারা যা বলল গায়ের লোম খাড়া হয়ে গেল। তারা জানাল ওই জঙ্গলে কেউ যায় না, বহু মৃত্যু হয়েছে, বহু মানুষ নিখোঁজ, আজও ফেরেনি। বলা হয় জঙ্গলের ভেতর কিছু আছে যা কাউকে বের হতে দেয় না। আমি যখন সেই অবয়বের বর্ণনা দিলাম, তারা বলল ওটা উইন্ডিগো, উইন্ডিগো, যে তার শিকারকে কখনো ছাড়ে না। তাদের কথা শুনে শরীর কাঁপতে লাগলো। আজও আমি বুঝতে পারি না ও আমাকে বাঁচালো কেন। কোথাও কি সে এখনো আমার আশেপাশেই আছে? এখনো কি আমার ভয়ে নিয়ে খেলছে? গল্পের অন্য অংশ। 2020 সালে যখন পৃথিবী থমকে গিয়েছিল, সবাই বাড়িতে বন্দি, তখন আমার ভেতরে উল্টো কিছু জেগে উঠল। একাকিত্ব আমাকে আকর্ষণ করতে লাগলো। আমি সবসময় ব্যাকপ্যাকিং আর গভীর জঙ্গলে ঘোরাঘুরির শৌখিন ছিলাম। লকডাউন আমার কাছে হয়ে উঠল এক ধরনের স্বাধীনতা। নিজেকে ব্যথা থেকে দূরে রাখতে আমি বেরিয়ে পড়লাম একের পর এক ন্যাশনাল পার্কে। এইভাবেই একদিন আমি কলোরাডোর রকি মাউন্টেন ন্যাশনাল পার্কে পৌঁছলাম। বরফে ঢাকা পাহাড়, হিমেল হাওয়া, নিস্তব্ধ অন্ধকার জঙ্গল, যেন প্রতিটি বাতাস কথা বলছে। 2019 সালের এক ভুলের পরে অনেকে আমার উপর রেগেছিল। কেউ টাকা হারিয়েছে, কেউ স্বপ্ন। কয়েক মাস ধরে অচেনা নম্বর থেকে আমাকে গালি, হুমকি, ভয় দেখানো বার্তা আসতো। মনে হতো কেউ আমাকে দেখছে, অনুসরণ করছে। বাড়ি বদলালাম, ফোন নম্বর বদলালাম, চাকরি ছেড়ে দিলাম, তবুও ভয়টা আমার সঙ্গে ছায়ার মতো লেগে থাকতো। হঠাৎ একদিন সব বন্ধ হয়ে গেল। মনে হলো সবাই ভুলে গেছে। সেই স্বস্তির সময়েই আমি জঙ্গলের শান্তিতে নিজেকে খুঁজতে এসেছিলাম। আমি 3 ঘন্টার ড্রাইভে ন্যাশনাল পার্কে পৌঁছাই, সেই গহীন বরফ ঢাকা মৃতপ্রায় নীরব জঙ্গলে, যেখানে দূরের বাতাসও ফিসফিস করে কথা বলে। বরফে ঢেকে থাকা মাটিতে পা রাখতেই যে চরচর শব্দ ওঠে, সেই শব্দ ফাঁকা জঙ্গলে আরও ভয়ঙ্কর লাগছিল। আমি পগডণ্ডি ছেড়ে একটু দূরে একটি ক্রিকের পাশে পৌঁছালাম, যেখানে বরফের ফাঁক দিয়ে ধীর কিন্তু একেবারে স্বচ্ছ পানি বয়ে যাচ্ছিল। আমি সেখানে টেন্ট লাগালাম, কাঠ কেটে আগুন জ্বালালাম এবং কিছুক্ষণ এই নীরবতার ভেতর নিজেকে ডুবে যেতে দিলাম। মনে হচ্ছিল ঠান্ডা হাওয়ার সঙ্গে সঙ্গে জীবনের সব জটিলতা মিলিয়ে যাচ্ছে। ধীরে ধীরে অন্ধকার নেমে এলো, আর আমি আগুনের পাশে বসে বই পড়ছিলাম। পরিবেশ এতটাই চুপ ছিল যে নিজের নিঃশ্বাস পর্যন্ত জোরে শুনতে পাচ্ছিলাম। এরপর আমি রামের ছোট একটি প্যাক খুলে কয়েক চুমুক নিলাম। ঠান্ডার মধ্যেও সেটা আমাকে আরাম দিচ্ছিল। নেশা আস্তে আস্তে চড়তে শুরু করলো। ঠিক তখনই আমার ফোন জোরে জোরে ভাইব্রেট করতে লাগলো। তুলে দেখি অচেনা নাম্বার থেকে অনেকগুলো মেসেজ। প্রথমটাই লেখা, হাই, ক্যাম্পিং কেমন চলছে? এটা পড়তেই আমার হৃদস্পন্দন একদম বেড়ে গেল। দ্বিতীয় বার্তা, জায়গাটা খুব সুন্দর। তৃতীয় বার্তা, আমি বুঝতে পারছি তুমি এখানে কেন এসেছো। এই মেসেজগুলো শরীরের ভেতর বরফের মতো শিরশিরে একটা ঠান্ডা ছড়িয়ে দিল। এগুলো সাধারণ বার্তা ছিল না। নেশার হালকা চরণও তখন আমার ভয় আরও বাড়িয়ে দিচ্ছিল। বার্তাগুলোর ভাষা এমন যেন কেউ আমাকে দেখছে আর আমার খুব কাছেই কোথাও আছে। আমি আতঙ্কে চারপাশে তাকালাম। জঙ্গল অন্ধকারে ঢেকে গেছে। শুধু আগুনের সামান্য আলো, যেটা গাছের ছায়াগুলোকে অদ্ভুত সব আকৃতিতে পরিণত করছিল। আমি সঙ্গে সঙ্গে বন্দুক বের করলাম এবং টেন্টের বাইরে বসে পড়লাম। নেশার কারণে মাথা ভারী লাগছিল, কিন্তু ছোট্ট কোনো শব্দও তখন বিশাল শব্দের মতো লাগছিল। কিছুক্ষণ কোনো মেসেজ এলো না। নিজেকে ব্যস্ত রাখতে ইউটিউবে ভিডিও চালালাম, তবুও ভেতরের ভয় বুক চেপে বসেছিল। হঠাৎ আবার একটি মেসেজ এলো, এতে তোমার কিছুই হবে না। এই একটা লাইন পুরো শরীরে বিদ্যুতের মতো ঝাঁকুনি দিয়ে উঠল।
আমি উত্তরে লিখলাম, তুমি জানলে কিভাবে যে আমি এখানে আছি? কোনো উত্তর এলো না। চারপাশ আবার মৃত্যুর মতো নীরব হয়ে গেল। জঙ্গল যেন নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। আমি যে আগুন জ্বালিয়েছিলাম তা তখন নিভে আসছিল, আর আমার নিজের হৃদস্পন্দন যেন কানে ধাক্কা দিচ্ছিল। ঠিক তখন বরফের ওপর চর 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 শব্দ, ধীরে ধীরে কারো হাঁটার শব্দ। কেউ খুব আস্তে, খুব সাবধানে হাঁটছে। শব্দটা টেন্টের একদম কাছে এসে থেমে গেল। আমি একটুও নড়তে পারছিলাম না। হাত বন্দুকের ওপর, কিন্তু আঙ্গুল কাঁপছিল। হঠাৎ টেন্টের দেওয়ালে তীব্র সাদা আলো ঝলকালো, যেন কেউ ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে ছবি তুলল। সেকেন্ডের মধ্যে অনুভব করলাম কেউ ঠিক টেন্টের বাইরে দাঁড়িয়ে আছে, মাত্র কয়েক ইঞ্চি দূরে। তারপর ধীরে ধীরে সেই পদচিহ্নের শব্দ দূরে সরে যেতে লাগলো। যার পদচিহ্ন আমার টেন্ট পর্যন্ত এসে থেমেছিল, সে আবার সেই একই সাবধানে দূরে ফিরে গেল। শব্দটা মিলিয়েই আমার ফোন আবার ভাইব্রেট করল। নতুন বার্তা এসেছে। স্ক্রিন অন করতেই দেখি একটি ছবি, আমার টেন্টের, ঠিক কয়েক সেকেন্ড আগেই তোলা। তার নিচে লেখা গুড নাইট। সেই ছবি আর সেই গুড নাইটের ঠান্ডা যেন পুরো বরফ ঢাকা জঙ্গলের ঠান্ডাকেও হার মানায়। আমার শরীরের নেশা মুহূর্তে উধাও হয়ে গেল। ভেতরে শুধু ভয় নয়, এক অদ্ভুত রাগ মিশ্রিত সাহস তৈরি হলো। আমি মুহূর্তেই টেন্টের জিপ খুলে অন্ধকারের দিকে দুটি গুলি ছুড়ে দিলাম, সেই দিকে যেখানে পদচিহ্নের শব্দ মিলিয়ে গিয়েছিল। গুলির শব্দ সারা জঙ্গল কাঁপিয়ে প্রতিধ্বনিত হলো। তার ঠিক পরেই বরফে খুব জোরে দৌড়ানোর শব্দ। কেউ পালাচ্ছে দ্রুত গতিতে। আমি বুঝে গেলাম যেই হোক অনেকক্ষণ ধরেই আমাকে লক্ষ্য করছিল। আমার প্রতিটি হাঁটা চলা, প্রতিটি কাজ সে দেখছিল। সম্ভবত ভাবেনি যে আমার কাছে বন্দুক থাকবে। আমি টেন্টে ফিরে এসে চিৎকার করে তাকে হুঁশিয়ারি দিলাম, ফিরে এলে পরিণাম আরও খারাপ হবে। কিন্তু রাতের সেই গভীর নিস্তব্ধতায় আমার চিৎকারও যেন গাছের ভেতর মিশে গেল। তারপর ঘন্টার পর ঘন্টা কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, কোনো মেসেজ নেই। তবুও আমার ভয় রয়ে গেল। আমি টেন্টের ভেতর বসে থাকা অবস্থায় প্রতিটি শব্দ, পাতার নড়াচড়া, হাওয়ার ঝাপটা সব শুনছিলাম। মনে হচ্ছিল সে এখনও কাছেই আছে, হয়তো কোনো গাছের আড়ালে দাঁড়িয়ে আমাকে দেখছে। সারা রাত এক ফোঁটা ঘুম এলো না। বারবার মনে হচ্ছিল টেন্টের ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে, চুপচাপ তাকিয়ে আছে আমার দিকে। অবশেষে যখন ভোরের আলো টেন্টে পড়ল, মনে হলো যেন কারোর বুকে চেপে থাকা পাথর সরিয়ে দিয়েছে। বাইরে বের হয়ে দেখি বরফে স্পষ্ট পায়ের ছাপ। যে পায়ের ছাপ আমার টেন্ট পর্যন্ত এসেছিল, আবার দৌড়ে দূরে চলে গেছে। দূরের জঙ্গলে তখনও অন্ধকার জমে আছে। মনে হচ্ছিল সেই অন্ধকারের মাঝে কেউ এখনও তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু সে আর ফিরে আসেনি। তারপর 5 বছর কেটে গেছে। সেই রাতের পর আর কখনো কেউ আমাকে বিরক্ত করেনি। তবু আজও যখন রাতটা মনে পড়ে, আমার হাত ঠান্ডা হয়ে যায়। সেই অর্ধেক জঙ্গলের সান্নাটায় কেউ ছিল, কেউ যে আমাকে মাসের পর মাস দেখে গেছে, অনুসরণ করেছে। আর সেদিন যদি আমার কাছে বন্দুক না থাকতো, আজ হয়তো আমি এই গল্পটা বলার মতো বেঁচে থাকতাম না।